বার্সেলোনা স্টার্টিং ইলেভেনটা দিয়ে দিছে এবং সেখানে জায়গা হয়নি ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের। অবশ্য সেটা পূর্ব প্রত্যাশিতই ছিল। মানে সে জায়গা পাবে না এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ সে একটা ইনজুরি থেকে ফিরছে। তার সে তো খেলার মধ্যে নাই। এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তাকে স্টার্ট করানোটা কোনোভাবেই যুক্তিযুক্ত হবে না। আর তাছাড়া সে যেহেতু মানে অসুস্থতার মধ্যেই ছিল, তাহলে সে একদম শুরু থেকেই খেলাটা একটু বেশি রিস্কের বিষয় হয়ে যাইতে পারে। আনসু ফাতিকেও স্টার্টিংয়ে দেওয়া হয়নি। অবশ্য স্টার্টিংয়ে দেওয়ার বিষয়টাও মানে ওইভাবে প্রত্যাশিত কোনোভাবে মানে ছিল না। তো সেও ইঞ্জুরি থেকে ফিরে আসছে, সেও যে যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলার ইতিমধ্যে সুযোগ পাইছে কিংবা ইঞ্জুরি থেকে ফিরে এসে যথেষ্ট পরিমাণ ম্যাচ খেলছে তাও কিন্তু হয়নি। তো আনসু ফাতিকে হয়তো ওই একইভাবে বেঞ্চ থেকে আসতে দেখা যাইতে পারে। তো ফ্রাঙ্কি ডিয়ংকে হয়তো 4-5 মিনিট, বেশি হলে 7 থেকে 10 মিনিট এই সময়টা শেষের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তো হ্যান্সি ফ্লিকের উপরে সাবস্টিটিউটগুলো খুবই মনোযোগের সহিত করাতে হবে বলে মনে করতেছি। মানে যখন দরকার ঠিক তখনই পাঠানো উচিত হবে। অ্যাটাক লাইনে তো লেভানডস্কি, রাফিনহা এবং লামিন ইয়ামাল যেই তিনজন এক্সপেক্টেড ছিল তারা তিনজন স্টার্ট করতেছে। এই তিনজনের উপরে বার্সেলোনা ফ্যানদের অনেক বেশি ভরসা থাকবে বলে মনে করতেছি। বার্সেলোনা ফ্যানরা মানে মোনাকো ম্যাচটার মানে বিষয়টা খুব ভালোভাবেই মনে রাখছেন এবং ওইখানে আমার কাছে মনে হয় যে যেই 3 পয়েন্টটা লুজ করা হয়েছে যে এইটা কোনোভাবেই মানে মেনে নেওয়ার মতো হইতেছে না। তো আজকে মানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড ম্যাচটা ইয়াং বয়েজের এগেনস্টে হোম ম্যাচটা, এখান থেকে অ্যাডভান্টেজ নিয়ে ঠিকঠাক মতো পারফরমেন্স যদি ডেলিভার করা না যায় এবং পয়েন্ট বের করে আনা না যায়, তাহলে সামনে অনেক খারাপ বিষয় কিংবা খারাপ দিন অপেক্ষা করতেছে। এবং আজকের ম্যাচটা অনেক বেশি যে কঠিন হতে যাচ্ছে তা আমি মনে করতেছি না। যে স্টার্টিং এলিভেনটা নামানো হইতেছে একদম পারফেক্ট স্টার্টিং এলিভেন, অর্থাৎ বর্তমান সময় অনুযায়ী কিংবা এই যে স্টার্টিং যারা মানে করতেছে তারা তো একাধারে একদম এই মৌসুমের শুরু থেকেই খেলে খেলে আসতেছে। তাদের মধ্যে মানে বন্ডিংটা খুবই ভালো। তারা মানে কানেকশনটাও খুবই ভালো। তো মাঝখানে তো আমরা পেদ্রিকে দেখতেছি সে স্টার্ট করতেছে, মার্ক কাসাদো, এই দুইজন ও যথেষ্ট পরিমাণ সলিডলি খেলতেছে সেটা আমরা দেখতে পারতেছি। এবং ফেরানও সে স্টার্ট করতেছে। অবশ্য ফেরান যে স্টার্ট করবে সেইটা মানে ওইভাবে এক্সপেক্টেড হয়তো বার্সেলোনা ফ্যানদের ছিল না। তবে সে যেহেতু স্টার্ট করতেছে তো তাকে হয়তো অ্যাটাকিং মিড এই পজিশনটাতে দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ মানে রবার্ট লেভানডস্কি এর ঠিক পেছনে এই পজিশনটা হোল্ড করার মানে বিষয়টা কিংবা হোল্ড করার কাজটা তাকে দেখা যাইতে পারে বলে মনে করতেছি। তবে এই মুহূর্তে যেহেতু ওইভাবে নিশ্চিতভাবে কোনো কিছু বলা সম্ভব না, কিছু সময় পরেই ম্যাচ শুরু হতে যাচ্ছে। তো ওই ম্যাচ মানে ম্যাচের সময় দেখা যাবে যে সে কী করতেছে। এবং তার যদি পেদ্রি এবং মার্ক কাসাদো এই দুইজনের সাথে তার যদি যোগাযোগটা ভালো থাকে এবং বন্ডিংটা, অর্থাৎ মোট কথা মানে এই যদি মিডফিল্ডটা কন্ট্রোলে নেওয়া যায় কিংবা এই মিডফিল্ডে যদি খেলাটা ঠিকঠাক মতো বিল্ড আপ করা যায়, তাহলে দেখা যাবে যে সামনের দিকে বল সাপ্লাই হইতেছে এবং পাস হইতেছে, যেইটা লামিন ইয়ামাল এবং রাফিনহা এই দুজনের জন্য খুবই স্বস্তির বিষয় হবে এবং ভালো হবে। তাদের কাছে যদি বলটা ঠিকঠাক মতো এবং সলিডলি সাপ্লাই করা যায়, তাহলে তারা কিন্তু বলটা মানে বক্সে পাঠানোর যে কাজটা সেইটা সঠিকভাবে করতে পারবে। আর ওইখানে যদি মানে রবার্ট লেভানডস্কি সে যদি সঠিকভাবে সাপ্লাই পায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে মানে গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ফার্স্ট হাফটা অনেক ইম্পর্টেন্ট। ফার্স্ট হাফে যদি মনোযোগ ঠিকঠাক মতো দেওয়া যায় এবং বলগুলো ঠিকঠাক মতো সাপ্লাই করা যায়, তাহলে দেখা যাবে যে মানে গোল হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকতেছে। মানে প্রথম দিকেই কিংবা একদম শুরুতেই যদি লিড নিয়ে নেওয়া যায়, শুরুতেই বলতে 15 থেকে 25 মিনিট এই সময়ের ভেতরে যদি লিড নিয়ে নিতে পারে বার্সেলোনা, তাহলে আমার কাছে মনে হইতেছে যে অনেক বেশি কনফিডেন্টের সহিত পরবর্তী ম্যাচগুলো তারা কন্টিনিউ করতে পারবে। আর কনফিডেন্সটা বাড়ানোর জন্য স্কোর করাটা খুব ইম্পর্টেন্ট। স্কোরিংয়ের দিকে মনোযোগ দেওয়া দরকার। অপোনেন্ট যদি আগে স্কোর করে ফেলে, তাহলে বার্সেলোনা অনেক বেশি চাপের মধ্যে থাকবে। স্কোরিং করতে পারলেই অপোনেন্টের মানে কনফিডেন্সটা এমনিতেই বেড়ে যাবে। আর যদি কনফিডেন্স বেড়ে যায়, তাহলে তাদেরকে মানে স্টপ করা কিংবা একটু নিচের দিকে নিয়ে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। বার্সেলোনার এগেনস্টে আমরা একটা জিনিস দেখতে পারতেছি, যারা আগেই স্কোর করতেছে তাদের কনফিডেন্স এমনিতেই বাড়তেছে কিংবা তারা তাদের খেলার স্পিডটা আরও বেশি বাড়িয়ে ফেলতেছে, কোনোভাবেই কমতেছে না। তো এই বিষয়টাও খুবই জরুরি। আগে যদি স্কোর করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে বার্সেলোনার জন্য মানে এই হোম ম্যাচে ভালো কিছু অপেক্ষা করবে। তবে যে স্টার্টিং এলিমেন্টটা নামানো হইতেছে, আমরা তো মানে বার্সেলোনা এর ব্যাক সাইডে অর্থাৎ ইনিগো মার্তিনেজ এবং কুবার্সি এই দুইজনকে দিয়ে দেওয়া হয়েছে। তারা তো মানে ইনিগো মার্তিনেজ সে তো গত ম্যাচটা খেলে নাই, গত ম্যাচটা সে মানে খেলে নাই। তো ওইখানে তো তার বলা যায় যে এনার্জি কোনোভাবেই লস হয়নি, সে একদম ফ্রেশ অবস্থাতেই আছে। তো ওই এনার্জিটা আজকের ম্যাচে ঠিকঠাক মতোই কাজে লাগবে বলে মনে করতেছি। বালদে বালদে ও তো মানে গত ম্যাচটা ফুল ম্যাচটা খেলে নাই, তো তার এনার্জিটাও সেম অবস্থায় আছে। কুন্দে, মালদে এবং ইনিগো মার্টিনেজ, কুবার্জি এই যে চারজন আছে,
মানে ব্যাক সাইডে তাদেরকে খুব বেশি সলিড থাকাটা জরুরি। তারা যদি সলিড থাকতে পারে তাহলে ইনাকি পেনাকে এত বেশি ঝামেলার মধ্যে পড়তে হবে না, কিংবা ইনাকি পেনা এত বেশি শুট কিংবা অ্যাটাক ফেস করতে হবে না। ইনাকি পেনার কাছে যদি মানে গোলকিপারের কাছে যদি একটু কঠিন কিংবা একটু সিরিয়াস শুট যায় তাহলে সেইটা কিন্তু সে সেভ করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ তার যেই রকম বর্তমানে অবস্থা ওইটা দেখে তাকে মানে প্রেডিক্ট করাটা ওইভাবে কিংবা তার উপরে ওইভাবে ডিপেন্ড করাটা কোনোভাবেই ঠিক হবে বলে মনে করতেছি না। তবে সে মানে ডিফেন্স যদি ঠিকঠাক মতো থাকতে পারে তাহলে ইনাকি পেনাকে এত বেশি ঝামেলা পোহাতে হবে না, আর তারও কিন্তু অনেক বেশি সতর্ক থাকা দরকার হবে বলেও মনে করতেছি। মোট কথা হইতেছে মিডফিল্ডে মানে অবশ্যই ব্যাক সাইডটা সলিড থাকতে হবে, সবার সাথে সবার কানেকশন ঠিকঠাক থাকতে হবে। মাঝখানে যদি খেলাটা বিল্ড আপ করা যায় বলটা এমনিতেই সামনের দিকে যাবে। ফেরান তুরেসকে যেহেতু দিয়ে স্টার্ট করানো হইতেছে তাহলে নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিংবা আলাদা কোনো ট্যাকটিক্স আছে, তো সে যেই অনুযায়ী তাকে নামানো হইতেছে তার সাথে যদি উইঙ্গার দুইটার অর্থাৎ লামিন ইয়ামাল এবং রাফিনহা এই দুইজনের যদি কানেকশন ঠিকঠাক থাকে তাহলে অনেক বেশি বল সাপ্লাই হবে। আর তাকে যেহেতু নামানো হইতেছে তাহলে আমার কাছে মনে হইতেছে যে মাঝখানের বিষয়টাও অর্থাৎ একদম অ্যাটাকিং মিড থেকে ফলস লাইন এই যে লাইনটা আছে এইটাকে ব্যবহার করারও মানে চিন্তাভাবনা হ্যান্সি ফ্লিকের থাকতে পারে। তো সে যদি মানে রবার্ট লেভানডস্কির সাথে তার সম্পর্কটা ঠিকঠাক মতো গড়ে তুলতে পারে এবং ওইখানে বলটা সাপ্লাই করতে পারে তাহলে দেখা যাবে যে রবার্ট লেভানডস্কি অনেক বেশি বল পাইতেছে এবং সেখান থেকে গোল আসার বার্সেলোনার জন্য অনেক বেশি সম্ভাবনা তৈরি হবে। আর ইয়াং বয়েজ তারা তো মানে হোম ম্যাচ খেলতে আসতেছে বার্সেলোনার মাঠে, তাদের অনেক আমার কাছে মনে হয় যে কিছু কিছু সময় তো এমনিতেই লাগবে পরিবেশ পরিস্থিতি এইগুলা বুঝতে। আর তাছাড়া মানে ফ্যান্স তো আছে, এই প্রেশারটা তাদেরকে অবশ্যই মানে ফেস করতে হবে। তো তাদের বলা যায় যে মাঠের মধ্যে সেট হতে হতে কিছু সময় লাগবে। তো এই যে তাদের কিছু সময় লাগবে এইটাই বলা যায় তাদের একটা দুর্বলতা। আর এই দুর্বলতার জায়গায় যদি বার্সেলোনা হাত দিতে পারে তাহলে দেখা যাবে যে খেলার মুডটা বার্সেলোনার দিকে অনেকটাই চলে আসতেছে। আমার কাছে মনে হয় যে মোট কথা আমি একটা কথাই বলতে চাই, সেইটা হইতেছে বার্সেলোনা যদি শুরু মানে মোটামুটি একটা শুরুর দিকে যেমন 15 থেকে 25 মিনিট আমি তো বললাম এই সময়ের ভিতরে যদি বার্সেলোনা স্কোর কিংবা লিডটা নিয়ে নিতে পারে তাহলে দেখা যাবে যে কনফিডেন্স অনেক বেশি বাড়ছে এবং সেটা ধরে রেখে খেলাটা চালানোর জন্য বার্সেলোনার জন্য অনেক বেশি সহজ হবে। তো শেষ পর্যন্ত দেখা যাক বার্সেলোনা তারা ইয়াং বয়েজের এগেনস্টে হোম ম্যাচটাতে কী করতে পারে।